प्राण हो। ইতিহাসের পাতার স্থাপত্যকলাকে সাক্ষী রেখে আজ তারই খোঁজে চলে এসেছি রাজস্থানের জয়পুরে। এই রাস্তা পাহাড়ের ওপর দিয়ে চলেছে এক কেল্লার উদ্দেশ্যে, যে কেল্লা শুধুমাত্র ভারতবর্ষেই নয়, প্রত্যেকটি জায়গায় একটি উন্নত নামকরণ করে রেখেছে। তারই খোঁজে আজ পাহাড়ের ওপর দিয়ে আমরা চলেছি আমের কেল্লার দর্শনে। বন্ধুরা, আমি কৌশিক আছি আপনাদের সাথে একটি ভ্রমণের বৃত্তান্ত নিয়ে, যা আমার সাথে আপনারা উপভোগ করুন এই ভিডিওর মাধ্যমে। চলুন দর্শন করা যাক আমের কেল্লা, জয়পুর, রাজস্থান। রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত ঐতিহাসিক আমের ফোর্ট শুধুমাত্র ভারতবর্ষেই নয়, পুরো বিশ্বে পরিচিত একটি সবথেকে প্রাচীন ফোর্ট বা কেল্লা। আরাবল্লী পর্বতের উঁচু পর্বতশৃঙ্গের ঘেরা এই কেল্লাটি রাজস্থানের সংস্কৃতি এবং কলার এক অসাধারণ উদাহরণ। এবারে কিছুটা কেল্লার ইতিহাস এবং নির্মাণ সম্পর্কে জানা যাক। রাজা মানসিংহ ছিলেন মুঘল সাম্রাজ্যের আকবরদের নবরত্নের এক রত্ন। সনটা ছিল 1589 সাল। এই সময় এই কেল্লাটির ভিত্তি শুরু করেছিলেন রাজা মানসিংহ, অর্থাৎ যিনি আকবরদের নবরত্নের এক রত্ন ছিলেন। পরবর্তীকালে এই রাজারই উত্তরসূরিরা অর্থাৎ রাজারা সম্প্রসারণ এবং নির্মাণের কাজ কন্টিনিউ চালিয়ে যান। জয়পুর শহরের স্থাপনকারী মহারাজা জয়সিংহের শাসনকালে অর্থাৎ 1727 সালে এই নির্মাণ কাজটি পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়, অর্থাৎ এই কেল্লাটি একেবারে সম্পূর্ণ হয় তার সমস্ত কাজ। রাজা মানসিংহ 1589 সন থেকে 1614 সন পর্যন্ত এই শাসনকাল তিনি চালিয়ে যান। ঐতিহাসিক গুরুত্ব এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। রাজা মানসিংহ প্রথম 1589 সালে আমের কেল্লাটির ভিত্তি স্থাপন করেন এবং এটিকে নিজের বাসস্থান হিসাবে নির্মাণ করেন। পরবর্তী 138 বছর ধরে তার উত্তরসূরিরা এবং রাজারা নিজেদের সুবিধার্থে অনুযায়ী এই নির্মাণ কাজটি সম্পূর্ণ চালিয়ে গিয়েছিলেন। 1727 সাল পর্যন্ত এই নির্মাণ কার্যটি চলতে থাকে। যখন জয়সিংহ রাজধানী আমের থেকে জয়পুরে স্থানান্তরিত করেন, তখন এই কাজটি সম্পূর্ণ হয়। আমের কেল্লাকে আম্বার কেল্লাও বলা হয়। এর নামকরণ করা হয়েছিল সেখানকার আম্বাকেশ্বর মন্দিরের নাম অনুসারে, যা 5000 বছরেরও বেশি পুরনো বলে বিশ্বাস করা হয়। এই কেল্লার চারপাশে অনেক মন্দির আছে, যেমন মীরা মন্দির রয়েছে, বদ্রীনাথ মন্দির এবং 12 শতাব্দীর পুরনো জৈন মন্দির। কেল্লার বিভিন্ন অংশ ও তাদের বিশিষ্ট কেল্লাটির চারপাশে প্রাঙ্গণ রয়েছে। প্রথম প্রাঙ্গণ বা জলবেবী চক, এটি কেল্লার প্রথম প্রাঙ্গণ। একসময় সৈন্যদের কুচকাওয়াজের মাঠ হিসাবে এটি ব্যবহার করা হতো এই প্রাঙ্গণটি। এরপরে সূর্যপুল, এটি ছিল রাজাদের প্রবেশদ্বার। সূর্যের প্রথম রশ্মি এই দরজায় পড়ত, তাই এর নাম সূর্যপুল। রাজা মহারাজারা হাতির ওপরে চেপে এইখানে প্রবেশ করতেন। এখানে এখনও সকাল 8টা থেকে 11টার মধ্যে হাতিরা এই দরজা দিয়েই প্রবেশ করে এবং তাতে আপনারাও সফর করতে পারেন। সাধারণ মানুষের জন্য যাতায়াতের পথ ছিল, কারণ চাঁদ এই দিকেই উঠত। এখানে অশ্বারোহীদের আস্তাবল এবং একটি নঙ্গরখানাও রয়েছে, যেখানে রাজাদের আগমনের সময় বাদ্যযন্ত্র বাজানো হতো। জলেবী চক শুধু কুচকাওয়াজের মাঠই ছিল না, এখানে হোলি, দীপাবলির মতো সকল উৎসব অনুষ্ঠিত হতো। এখানে একটি শীতলা মাতার মন্দিরও রয়েছে, যা রাজা মানসিংহ 16 শতাব্দীতে স্থাপন করেছিলেন। এই মন্দিরে 1995 সাল পর্যন্ত প্রতিদিন ভেড়া বা ছাগলের বলি দেওয়া হতো, যা রাজপরিবারের দ্বারা পরিচালিত হতো। পরে এই প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এখানে সেগুন কাঠ দিয়ে তৈরি মূল দরজা এবং বিশাল তালা আজও অক্ষত রয়ে গেছে। দ্বিতীয় প্রাঙ্গণ, দেওয়ানে আম,
এই প্রাঙ্গণে অবস্থিত দেওয়ানে আম বা পাবলিক অডিয়েন্স হল, যা রাজা মির্জা রাজা মানসিংহ 16 শতাব্দীর শেষের দিকে নির্মাণ করেছিলেন। এখানে রাজা সাধারণ জনগণের অভাব এবং অভিযোগ শুনতেন এবং তাদের ন্যায় বিচার করতেন। এখানে 48টি স্তম্ভ রয়েছে, যার মধ্যে 16টি সাদা মার্বেল এবং 32টি লাল বেলপাথর দিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি স্তম্ভে হাতি প্রকৃতিকৃত খোদাই করা আছে, যা হিন্দু ধর্ম অনুযায়ী শক্তির প্রতীক। এখানে একটি বিলিয়ার্ড রুমও রয়েছে, যা সওয়াই জয়সিংহ এর সময়ে বিলিয়ার্ড খেলার জন্য তৈরি করা হয়েছিল। এই প্রবেশদ্বারে ভগবান গণেশের সুন্দর দুটো পেন্টিং দেখা যায়, যা তখনকার যে রস দিয়ে তৈরি করা হয়েছিল এই সকল পেন্টিংগুলো। গণেশ পোলের উপরেই সোহাগ মন্দির অবস্থিত, যেখানে রানীরা পর্দার আড়ালে বসে জনগণের সভা দেখতেন। যখন রাজা যুদ্ধক্ষেত্রে থেকে ফিরতেন, তখন রানীরা এইখান থেকে ওপর থেকে ফুল ছিটিয়ে তাদের স্বাগতম করতেন। তৃতীয় প্রাঙ্গণ, দেওয়ানে খাস। এই অংশটিকে দেওয়ানে খাস বলা হতো, যেখানে রাজা তার বিশেষ অতিথি এবং অন্যান্য শাসকদের দূতদের সঙ্গে দেখা করতেন। দেওয়ানে খাসের 4টি প্রধান অংশ দিয়ে গঠিত, যার একটি শীষমহল, যশ মন্দির, সোহাগ মন্দির এবং সুখনিবাস। এবারে এদের সম্পর্কে পুরো তথ্যগুলি জানা যাক। শীষমহল, এটি কেল্লার সবথেকে সুন্দর অংশ। 1638 সালের রাজা জয়সিংহ বেলজিয়াম থেকে কাঁচ আনিয়ে এই শীষমহলটি নির্মাণ করেছিলেন। এর ছাদে সোনার কাজ করা কার্পেট ডিজাইন এবং পাথরের ওপরে কাঁচ বসানো আছে। শীতকালে এটি বেডরুম হিসাবেও ব্যবহার করা হতো এবং মশাল জ্বালানোর জন্য কাঁচের ওপর প্রতিফলিত আলোকে পুরো মহলটি যেন আলোকিত হয়ে উঠত। যদিও এটি বিশ্বের একটি বৃহত্তম কাঁচের প্রাসাদ, কিন্তু পর্যটকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়, সোহাগ মন্দির। এই অংশটি বিবাহিত মহিলাদের বসার স্থান ছিল। রাজা যুদ্ধে গেলে রানীরা স্বামীর মঙ্গল কামনার জন্য এখানে দীপ জ্বালাতেন। এখানে জালিতে সুন্দর ফটো পেন্টিং করা রয়েছে। সোহাগ মন্দিরের স্থাপত্য এবং নকশা পর্যটকদের খুবই মুগ্ধ করে তোলে। এখানে পাথরের চমৎকার খোদাই করা জালির কাজ রয়েছে। এই জালিগুলো এমনভাবে তৈরি যে ভেতরের থেকে বাইরে সমস্ত কিছু দেখা যায়, কিন্তু বাইরের থেকে ভেতরে কিচ্ছু দেখা যায় না। তাই সেই যুগের রানীরা তারা এই জানলায় বসে তারা প্রত্যেকটি দৃশ্য ভেতর থেকে দেখতে পারতেন, কিন্তু রানীদেরকে কেউ দেখতে পেতেন না। মার্বেল এবং মোজাইক দিয়ে সাদা মার্বেল ও পাথরের ওপরে সূক্ষ্ম নকশা এবং রঙিন কাচের সাহায্যে একটি ছোঁয়া দেখতে পাওয়া যায় এইখানে। জালের নকশাটি এমনভাবে তৈরি যেন সবসময় ঠান্ডা বাতাস প্রভাবিত হয় এই মহলের মধ্যে। সোহাগ শব্দের অর্থ হল বিবাহিত নারীর সৌন্দর্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাজপরিবারের মহিলারা এখানে বসে দেবতার কাছে তার স্বামী এবং রাজ্যের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করতেন। বিশেষ করে যুদ্ধে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় এই জায়গাটি বিশেষ গুরুত্ব পায়। তৃতীয়, যশ মন্দির। এর নকশা কোণের পালকির মতো দেখতে, যেখানে খাস দিয়ে ব্যবহৃত কৃত্রিমভাবে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে গরমকালে ব্যক্তিগত দর্শকদের কক্ষ হিসেবে ব্যবহার করা হতো এবং গরমকালে তারা ঠান্ডা উপভোগ করতেন। যশ মন্দিরটি দুর্গের তৃতীয় প্রাঙ্গণে অবস্থিত। এটি মূলত একটি উন্মুক্ত হলঘর কিংবা কক্ষ, যা শীষমহলের ছাদের উপরে তৈরি। এখান থেকে পুরো আমের দুর্গটি দেখা যায়, তার সাথে মাওতা লেক এবং নিচে কেশর কিয়ারি বাগানের এক অসাধারণ দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়। যশ মন্দিরের ভেতরের কাজ অত্যন্ত সূক্ষ্ম এবং বিলাসিতার প্রতীক। প্রত্যেকটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এর দেওয়াল এবং সিলিংয়ে দর্পণ বা ছোট ছোট আয়নার চমৎকার কাজ রয়েছে। দেওয়ালগুলিতে মার্বেলের উপরে খোদাই করা বিভিন্ন ফুলের মোটিফ এবং রাজস্থানী ঐতিহ্যের ছাপ লক্ষ্য করা যায়।
এই মন্দিরটি এমনভাবে নকশা করা আছে যাতে গরমের সময় সেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে এবং রাজকীয় পরিবারের সদস্যরা এখানে বিশ্রাম নিতে পারে। যশ মন্দিরটি মূলত রাজপরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল। বিশেষ করে গ্রীষ্মকালে এবং উৎসবের সময় রাজা এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিরা এখানে সময় কাটাতেন। একে প্রায় গৌরবের মন্দিরও বলা হয়। চতুর্থ, সুখনিবাস বা সুখমহল। গরমকালে রাজপরিবারদের আরাম করার জন্য এই মহলটি তৈরি করা হয়েছিল। সাদা মার্বেল দিয়ে তৈরি এই মহলে একটি ঝর্ণা ছিল যা ছাদের ট্যাঙ্ক থেকে জল আসত এবং এই কক্ষটিতে শীতল রাখার জন্য তার চারিদিক দিয়ে সেই জল পড়ত। সেখানে দরজাগুলি চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং তার সাথে হাতির দাঁতের খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। আরেকটি এখানে স্নানাগারও রয়েছে যা বিশেষভাবে দেখার মতো। তাদের সেই যুগে বিদ্যুৎ ছিল না, তাই স্নানাগারের বাইরে কাঠ জ্বালিয়ে গরম করার একটি কৌশল তারা ব্যবহার করতেন, যা পুরো স্নানাগারকে ধোঁয়ামুক্ত করে রাখতেন। স্নানাগারের দেওয়ালে 5টি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, বিউলির ডাল, মেথি, গুড়ের জল এবং প্রকৃতি আঠা দিয়ে এবং তার সাথে মুলতানি মাটি, এই মিশ্রণ দিয়ে দেওয়ালটিকে শীতকালে উষ্ণ এবং গরমকালে শীতল রাখতে ব্যবহার করতেন। এই অংশটিকে জানানা মহল বলা হয়, যেখানে রাজা মানসিংহ 12 জন রানীদের জন্য 12টি অ্যাপার্টমেন্ট তৈরি করেছিলেন। প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের একটি সাধারণ হলো বেডরুম, বাথরুম এবং একটি করে রান্নাঘর ছিল। রানীরা এই কক্ষটিতে প্রদীপ বা মোমবাতি রাখার জন্য ছোট্ট ছোট্ট কুলুঙ্গি ব্যবহার করতেন। প্রত্যেকটি রানী অ্যাপার্টমেন্ট থেকে রাজার কক্ষে যাওয়ার জন্য সিঁড়ি ছিল, কিন্তু রানীদের অন্য রানীর কক্ষে যাওয়ার অনুমতি ছিল না। যেখানে একটি বারান্দাও রয়েছে, যেখানে রাজারা রানীদের কোনো সমস্যা থাকলে সেখানে বসে আলোচনা করতেন। জানানা মহল পুরুষদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। জানানা মহলের ওপরেই রাজা মানসিংহ একটি প্রাসাদ আছে, যা বর্তমানে এখন বন্ধ করা রয়েছে। এবারে কিছু অন্যান্য আকর্ষণ এবং স্থাপত্য কৌশল জানা যাক। কেল্লার ভেতরে একটি কেশর কিয়ারি বা সারফন গার্ডেন রয়েছে, যা রাজা মানসিংহ 16 শতাব্দীতে কাশ্মীরের জাফরান গাছ এনে এখানে লাগিয়েছিলেন। সেখানে একটি মাউঠা লেকও রয়েছে যা জাফরান চাষের জন্য ব্যবহৃত হতো। তবে জাফরান শুধুমাত্র ঠান্ডার জায়গায় জন্মায়, এখানে চাষ সফল হয়নি, তাই রাজা এখানে সেই গাছ লাগিয়েও সেই গাছ কিন্তু বৃদ্ধি পায়নি। চলচ্চিত্র যোদ্ধা আকবরের জশনে বাহারা গানটি এই অংশেই চিত্রাঙ্কিত করা হয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে সেই যুগে এই কেল্লার চারপাশে প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্য একটি প্রাচীর নির্মাণ করা হয়েছিল, যেটি পুরো পাহাড় জুড়ে এই প্রাচীরটি দেখা যায়। আমের ফোর্টের পাশে আরেকটি কেল্লা আছে, যেটির নাম জয়গড় কেল্লা। এই দুটি কেল্লাকে একটি 1.5 কিলোমিটার লম্বা একটি গোপন সুড়ঙ্গ দিয়ে কানেক্টেড করা হয়েছিল। অর্থাৎ সেই সময় যখন যুদ্ধ হতো, সেই সময় রাজপরিবারের সদস্যরা এই গোপন সুড়ঙ্গটি ব্যবহার করতেন। রাজারা থাকতেন হচ্ছেন এই আমের কেল্লায়। যখন কোনো হামলা হতো বা যখন এই যুদ্ধ লাগতো, তখন আমের কেল্লা থেকে সেই রাজপরিবারের লোকেরা এই গোপন সুড়ঙ্গ দিয়ে জয়গড় কেল্লায় পৌঁছে যেতেন। আপনারা যখন আমের ফোর্ট ঘুরতে আসবেন, তখন রাজস্থানের অতি প্রাচীন ঐতিহ্যময় যে পুতুল নাচ, সেটিও আপনারা উপলব্ধি করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এই আমের ফোর্টের মধ্যেই অনেকেই আছেন যারা এই ঐতিহ্যকে আজও বজায় রেখেছেন এবং সেই প্রতিচ্ছবি আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু উপভোগ করুন।